দুপক্ষের সমান সুযোগের দাবি মানতে বিশ্ব ইজতেমা একদিন বাড়িয়ে 4 দিন করার সিদ্ধান্ত। সমঝোতার মাধ্যমে হবে আখেরি মোনাজাত, প্রত্যাশা সরকারের। বুড়িগঙ্গা দখলমুক্ত করতে সপ্তাহে 3 দিন চলবে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। কর্ণফুলীর দুপারে দ্বিতীয় দিনে গুড়িয়ে দেয়া হলো অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা। দ্রুত মামলা নিষ্পত্তিতে পুলিশকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। বললেন, দায়িত্ব পালনের সময় বাহিনীর সদস্যদের আচরণের বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এবং বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের কাজে যাত্রীদের দুঃস্বপ্নে পরিণত টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা। অসহায় মেয়র, ঠিকাদার প্রতিষ্ঠানের উদাসীনতাকে দুষছে সব পক্ষ। দেখছিলেন শিরোনাম। জনপদের সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। এবার বিশ্ব ইজতেমা একদিন বাড়িয়ে 4 দিন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। বিকেলে সচিবালয়ে তাবলিগ জামাতের দুপক্ষের সঙ্গে বৈঠক শেষে তিনি আরও জানান, আখিরি মোনাজাতের বিষয়ে দুই পক্ষ মিলে সিদ্ধান্ত নেবে। 15 থেকে 18 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ইজতেমার প্রথম 2 দিন মাওলানা জুবায়ের আহমদ ও পরের 2 দিনের ব্যবস্থাপনা করবেন সৈয়দ ওয়াসিকুল ইসলাম। ব্যস্ততার কারণে মাওলানা সাদ কান্ধলভি অংশ নিতে পারছেন না বলেও জানান তিনি। এবার আমরা একসাথে 4 দিন যাতে ইজতেমাটা চলে, একই সাথে এক প্যান্ডেলে এককভাবে 15, 16, 17, 18 এই 4 দিন ইজতেমাটা হবে। এক পক্ষের হলো মাওলানা জুবায়ের সাহেব, মাওলানা ওমর ফারুক সাহেব, আর এক পক্ষে ছিলেন ওয়াসিম সাহেব। ইনারা কিন্তু 2 গ্রুপের সর্বোচ্চ মুরব্বী। এই ঐক্যবদ্ধভাবে করা হবে, এই সিদ্ধান্তটা আমরা সর্বসম্মতিক্রমে গ্রহণ করছি। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে প্রতি সপ্তাহে 3 দিন করে চলবে উচ্ছেদ অভিযান। বুড়িগঙ্গা দখলমুক্ত করতে দ্বিতীয় দফার অভিযানের প্রথম দিনে 1.5 শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ। প্রথম দফা মিলিয়ে এ পর্যন্ত উচ্ছেদ হয়েছে 6 শতাধিক স্থাপনা। যে কোনো মূল্যে ঢাকার চারপাশের নদীগুলো টেকসইভাবে দখলমুক্ত করা হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। গুড়িয়ে দেওয়া হচ্ছে নদীর জায়গা অবৈধভাবে দখল করে রাখা সিমেন্টের গোডাউন। বুড়িগঙ্গা নদীর কামরাঙ্গীচর পাশে যা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে ব্যবসা করে আসছিল দখলদাররা। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দফার প্রথম দিন মঙ্গলবার সকাল থেকে বুড়িগঙ্গায় উচ্ছেদ শুরু করে বিআইডব্লিউটিএ। এ সময় বেশ কয়েকটি বহুতল ভবন ও গাছ কাটার 20 থেকে 25টি সমিল সহ 1.5 শতাধিক স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, অবৈধ দখলদারদের কাছ থেকে ভাড়া নিয়ে ব্যবসা করায় উচ্ছেদে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মালিক যে জায়গা ভাড়া দিছে না, তার কিছু হয়নি, তার জায়গা ভেঙে ফেলছে। এখন ভাড়া নেওয়াতে আমার অপরাধ, এই জন্য আমার জরিমানা দিতে হলো। যদি অবাধ্য জায়গা হয় বাড়িওয়ালার হবে, জেল ফাঁস বাড়িওয়ালার হবে, আমরা তো সাধারণ ভাড়াটা, আমাদের তো মনে করেন এই শাস্তি বা আমাদের হয়রানি। এদিকে উচ্চ আদালতের নির্দেশনার পরও বিভিন্ন দখলদারদের পক্ষে নিম্ন আদালতের কিছু রায়ের কারণে অভিযান বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। নদী গর্ভও ভরাট করে ফেলেছে, নদীর প্রবাহটাকেই পরিবর্তন করে দিয়েছে। আপনি দেখছেন আদালতের একটু সমন্বয়হীনতা আছে বা নিম্ন আদালত থেকে যে সমস্ত রায় দিচ্ছেন, আমি মনে করি যে হাইকোর্টের আদেশটা তারা হয়তো একটু আমলে আনার উচিত। না বুঝে নদীর জায়গা কিনে সেখানে স্থাপনা তৈরি করেন, তাহলে সরকার কিন্তু আইন অনুযায়ী সে তার জায়গা উচ্ছেদ করবে, সেটি স্বাভাবিক। উচ্ছেদ পরিদর্শনে এসে সংস্থাটির চেয়ারম্যান জানিয়েছেন, দখলমুক্ত করার পর নদীর পাড়ে খুব অল্প সময়ের মধ্যে ওয়াকওয়ে ও পরিবেশ বান্ধব পার্ক করে দেওয়া হবে। জাতির কাছে আমাদের অঙ্গীকার হচ্ছে এই নদীকে আবার নদীর জায়গায় ফিরিয়ে দেয়া, ঢাকাবাসীর জন্য এই এলাকায় বিনোদনের জন্য আসতে পারেন ভবিষ্যতে, সেই ক্ষেত্রটাকে প্রস্তুত করা। আমাদের এই প্রকল্পটা করার জন্য আমরা ইতিমধ্যে টেন্ডার করেছি। আমরা আশা করছি খুব শিগগিরই এখানে ঠিকাদার আসবেন। মোট 13 দিনের মধ্যে দ্বিতীয় দফার অভিযান চলবে বৃহস্পতিবার পর্যন্ত। সংশ্লিষ্টরা বলছেন, অবৈধ দখলদারদের কাছ থেকে নদীর আশপাশে জায়গা কেনার ক্ষেত্রে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন হতে হবে। পাশাপাশি নদীর নির্দিষ্ট পিলারের 150 মিটারের মধ্যে যে কোনো ধরনের স্থাপনা করার আগে বিআইডব্লিউটিএর সঙ্গে কথা বলে নেওয়ারও পরামর্শ দিয়েছেন তারা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, কামরাঙ্গীচর, ঢাকা। এদিকে চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সকালে নগরীর সদরঘাট থেকে এই অভিযান শুরু হয়। গুড়িয়ে দেওয়া হয় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা। নতুন করে অবৈধ স্থাপনা গড়ে ওঠা রোধে নদীর তীরে সামাজিক বনায়ন ও বিনোদন কেন্দ্র করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় আরও জানাচ্ছেন শফিকুল আলম। অর্থনীতি চালিকা শক্তি চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী সদরঘাট এলাকায় মঙ্গলবার সকাল থেকে শুরু হয় অবৈধ স্থাপনা উচ্ছেদ। এ সময় এক্সকাভেটর আর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় পাকা দালান, টিনশেড আর বেড়ার ঘর। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সাধারণ মানুষের মাঝে। নদীমাতৃক দেশ, আমরা নদীকে দেখতে সুন্দর, অবশ্যই উপভোগ করার কিছু আছে। যেহেতু উপভোগ করার কিছু আছে, এই উপভোগ্য জিনিসগুলো আমরা দেখতে চাই। সরকার যে কাজ করে, ভালো কাজ করে, আমাদের সরকারের উপর অনুরোধ থাকবে, আমরা যে গরিব মানুষ কিভাবে খাবো, কিভাবে চলবো। আমরা যে শ্রমিক কারখানায় কাজ করতাম, এখন আমরা তো বেকার। এখন আমরা ছেলে ফেলে নিয়ে কোথায় যাবো? 2187টি মোট স্থাপনা, এরপরে আরও বেশ কিছু স্থাপনা হয়েছে 2015 সনের পর। আমরা এখন এই ফেজে 200-র মতো স্থাপনা আমাদের রয়েছে। এটা শেষ করার পরে আমরা নতুন করে বাকি ফেজগুলো ধরবো এবং সেখানকার উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করব। অভিযোগ আছে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর সেখানে নতুন করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়। তবে এবার কর্তৃপক্ষ বলছে সেখানে বনায়ন এবং বিনোদন কেন্দ্র নির্মাণ করা হবে। উচ্ছেদ কার্যক্রম করার পর সঙ্গে সঙ্গে এখানে গাছের চারা রোপণ করা হচ্ছে এবং গতকাল জেলা প্রশাসক মহোদয়, বন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে বলেছে যে এই জায়গাগুলো, উদ্ধারকৃত যে জায়গাগুলোতে দ্রুততর সময়ের মধ্যে একটি প্রকল্প গ্রহণ করে আধুনিক নগরী, যেমনটি টেমস বা লন্ডনের টেমস নদীর পাশে রয়েছে নদীর তীরে, সেরকমভাবে সবুজায়ন এবং সুন্দর ওয়াকওয়ে এরকমটি করার পরিকল্পনা রয়েছে। 2016 সালে উচ্চ আদালতের এক রায়ে কর্ণফুলী নদীর উপর গড়ে ওঠা 2127টি অবৈধ স্থাপনা 90 দিনের মধ্যে উচ্ছেদের নির্দেশ দেন। সেই নির্দেশের 2 বছর পর অবশেষে সব জটিলতা কাটিয়ে উচ্ছেদ অভিযানে নামে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, সিডিএ এবং সিটি কর্পোরেশন। সবগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা। চট্টগ্রামের কর্ণফুলীর সদরঘাট থেকে শফিকুল আলম, সময় সংবাদ। এবার অন্য প্রসঙ্গ। মামলা তদারকি ও যথাযথভাবে নিষ্পত্তিতে আলাদা ইউনিট গঠনের মতো বিশেষ ব্যবস্থা গ্রহণে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, জঙ্গিবাদ মোকাবিলা ও সন্ত্রাস দমন সহ প্রতিটি ক্ষেত্রে পুলিশ সাফল্যের পরিচয় দিয়েছে। তবে প্রতিটি আলাদা ইউনিটের জন্য বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলার তাগিদ দেন শেখ হাসিনা। বছরের শুরুতেই কাজের উৎসাহ বাড়াতে নিজেদের মূল্যায়ন এবং বছর জুড়ে দায়িত্ব পালনের পর দেশের বিভিন্ন স্থানে কর্মরত পুলিশ সদস্যদের একত্রিত করতেই আয়োজন করা হয় পুলিশ সপ্তাহ। সপ্তাহ জুড়ে নানা কর্মসূচির মধ্যে থাকে প্রধানমন্ত্রীর সাথে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাক্ষাৎ। সেখানেই পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বার্তা আসে সরকার প্রধানের তরফ থেকে। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রী বিভিন্ন ধরনের অপরাধ দমনে পুলিশের ভূমিকার প্রশংসা করে বলেন, কার্যকরভাবে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে হলে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। গুরুত্ব আরোপ করেন সাইবার অপরাধ মোকাবিলাতেও। জঙ্গিবাদ, সন্ত্রাস এটা কিন্তু বাংলাদেশের একান্ন, এটা সারা বিশ্বব্যাপী একটা সমস্যা, কিন্তু আমাদের দেশে আমরা অন্তত জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে সম্ভব, আমরা করতে পেরেছি। গোয়েন্দা নজরদারিও যেমন বাড়াতে হবে, পাশাপাশি এই ধরনের একটা স্ট্র্যাটেজি নিয়েই সবসময় আমাদের আরো ট্রেনিং এর দরকার এবং প্রস্তুত থাকা দরকার। মামলা দ্রুত নিষ্পত্তি করতে পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মামলা একটা করা হওয়ার পর সেই মামলার উপরে নজরদারি করা, মামলাটা যাতে সঠিকভাবে তাড়াতাড়ি পরিচালিত হয়, তার জন্য বোধহয় আপনাদের একটা বিশেষ উদ্যোগ নেওয়া উচিত। যে আপনাদের পক্ষ থেকে একটা টিমই থাকা উচিত, যে আপনারা যে মামলাগুলি করলেন সেই মামলার ভাগ্যগুলি কি হলো, সেগুলি মামলাগুলি চললো কি না। কারণ অনেক সময় দেখা যায় যে এফআইআর করে ফেলে রাখা হয়েছে, সাক্ষী নিয়ে আসা, সে মামলাগুলি করা, সেটা কিন্তু করা হচ্ছে না ঠিক মতো। শিল্প, পর্যটন সহ বিভিন্ন খাতে কর্মরত পুলিশ সদস্যদের বিশেষায়িত প্রশিক্ষণের জন্য আলাদা প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনার কথাও তুলে ধরেন শেখ হাসিনা। দায়িত্ব এবং কর্তব্য পালনরত অবস্থায় কোথায় কোন ধরনের পুলিশের আচার আচরণ, ব্যবহার বা কার্যক্রম অথবা
তাৎক্ষণিক দ্রুত অ্যাকশনে যেতে হবে। এর উপরে বিশেষায়িত ট্রেনিং এর বেশি প্রয়োজন বলে আমি মনে করি। না চাইতেও পুলিশ বাহিনীর অনেক সমস্যা বর্তমান সরকার সমাধান করেছে জানিয়ে পুলিশকে জনবান্ধব হয়ে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পুলিশকে হতে হবে জনবান্ধব পুলিশ, যেটা জাতির পিতা নির্দেশ দিয়ে গেছেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময়ে আরও থাকছে। বরগুনায় অবৈধভাবে বালু উত্তোলন করে উপকূলীয় চর ভরাটের অভিযোগ। অনুমতির দোহায় সংশ্লিষ্টদের অস্বীকার জেলা প্রশাসকের। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি ও জমা দেওয়ার দ্বিতীয় দিনে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে ভিড় করেন মনোনয়ন প্রত্যাশীরা। ৮ ফেব্রুয়ারি দুপুর পর্যন্ত ফর্ম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। প্রথম দিনে চেয়ারম্যান পদে ১৬০টি মনোনয়ন ফর্ম বিক্রি হয়। দ্বিতীয় দিনেও মনোনয়ন প্রত্যাশীরা জেলা ও উপজেলা থেকে পাঠানো নামের তালিকা অনুযায়ী ফর্ম সংগ্রহ করেন। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। প্রথম ধাপে ৮৭টি উপজেলায় ভোট হবে আগামী 10 মার্চ। জননেত্রী শেখ হাসিনা যদি আমার সুদৃষ্টি থাকে আমার উপর এবং আমি যদি নৌকা পাই, এই 10 বছরের ধারাবাহিকতাকে আমি চেয়ারম্যান হিসেবে জনগণকে সেবা দিতে চাই। আমি দলের জন্য অনেক পরিশ্রম করি। আমাদের মহিলা আওয়ামী লীগ সংগঠন আছে, থানা আওয়ামী লীগ, এবং আমি ভাঙ্গাবাড়ি ইউনিয়নের মহিলা সম্পাদিকা। এই হিসেবে সবার সাথে আমার সম্পর্ক ভালো, তারা আমাকে জনগণ চাচ্ছে, এই জন্য আমি হচ্ছে আর কি। ইনশাল্লাহ আগামী দিনে আমি নির্বাচিত হলে আমার এই এমপি মহোদয়ের নেতৃত্বে এই উপজেলাকে সুন্দর করতে পারবো। উপজেলা নির্বাচন নিয়ে সাধারণ মানুষের ভাবনা জানাতে রংপুরের পীরগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রতন সরকার। স্বপ্না, আমরা আসলে এই মুহূর্তে আছি নবদিগঞ্জ নামে একটি বাজার। এখানকার খুবই পরিচিত এবং এটি একটি বড় বন্দরের মতো। আসলে এখানে প্রতিদিন এখানে অসংখ্য লোকজন আসে, এখানে উপস্থিত হয়। আমরা দেখলে হয়তো বুঝতে পারবেন এই মুহূর্তে অসংখ্য মানুষ কিন্তু এখানে উপস্থিত রয়েছে। আমরা কথা বলবো আসন্ন যে উপজেলা পরিষদ নির্বাচন আছে সেটি নিয়ে। আমরা জানি যে ঢাকায় আসলে নির্বাচনের যে দলীয় ফর্ম বিক্রি শুরু হবার কারণে এই মুহূর্তে কিন্তু এই অঞ্চলে যারা প্রার্থী তারা কিন্তু সবাই ঢাকায় অবস্থান করছে। তো ঠিক তারা ঢাকায় অবস্থান করলেও তার এলাকাগুলোতে আসলে এই নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ জানার ইচ্ছে এবং যে বিষয়গুলো আছে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো এখানে উপস্থিত লোকজনের সঙ্গে। আমি প্রথমেই আপনার কাছে একটু জানতে চাই যে আসলে উপজেলা পরিষদটা সম্পর্কে কি ধারণা? উপজেলা পরিষদটা সম্পর্কে ধারণা হলো আমরা একটা যোগ্য লোক চাই। জাতীয় নির্বাচনে আমরা একটা যোগ্য লোক পেয়েছি, এখন আমাদের উপজেলা নির্বাচনে আমরা একটা যোগ্য লোককে তৈরি করব, যার মাধ্যমে আমাদের রাস্তাঘাট, স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান সব হবে। বয়স্ক লোকরা বয়স্ক ভাতা পাবে, বিধবা ভাতা পাবে। আমরা বিগত 5 বছর আগে একজনকে বানাইছিলাম, দেখা গেছে ওনার দ্বারা আমরা ঠিকমতো কাজ করতে পারি নাই। এখন আমরা একজন যোগ্য লোককে চাই, যার মাধ্যমে আমরা সব কিছু চাওয়ার সঙ্গে পাই, এই আমার প্রত্যাশা। আসলে নির্বাচনকে ঘিরে একটি যোগ্য মানুষের প্রত্যাশা থাকে, যার কাছ থেকে আসলে পরবর্তী 5 বছর সেবা পাওয়া যাবে। এখানে আমার সঙ্গে আরেকজন উপস্থিত রয়েছেন, একজন শিক্ষক। একটু আপনার কাছে জানতে চাই যে আসলে উপজেলা পরিষদ থেকে সাধারণ মানুষের যে প্রত্যাশাটা থাকে, কি কি পাওয়া যায়, কি কি সুবিধা অসুবিধা থাকে, এটা একটু আপনার কাছ থেকে জানতে চাই। উপজেলা পরিষদ থেকে আমরা সব রকমের সেবা পাই। রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা সব কিছুরই আমরা সেবা পাই। এই সেবাগুলো যাতে আমরা সঠিকভাবে পাই, এটা আমরা চাই। আমরা এই নির্বাচনের মাধ্যমে সঠিক ব্যক্তিকে আমরা নির্বাচিত করব এবং আমরা যাতে সাধারণ মানুষরা সঠিকভাবে উপকৃত হয় সে প্রত্যাশা করি। আমরা কি পাই যে আসলে সঠিক নেতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন কিনা? অনেক রকমের হিসাব থাকে, দলীয় মনোনয়ন, অনেক কিছু। এবার দলীয় প্রতীকে নির্বাচন হবে, এই বিষয়গুলো কিন্তু আলোচনায় আসে। এদিক থেকে কি ভাবেন আপনারা? আমরা সৎ লোক এবং যিনি কাজ করতে পারবেন তাকেই নির্বাচিত করব এবারে। আসলে আমরা পাই, আমাদের এলাকা যথেষ্ট উন্নয়ন হয়েছে। আমরা এবারেও একজন সৎ লোককে নির্বাচিত করব, যিনি আমাদের প্রতিটা ওয়ার্ডের কাজ করবেন।
আচ্ছা, আমরা একটু জানতে চাই যে আসলে উপজেলা পরিষদে কাজের ধরনটা কি? আমরা কি নিজেরা জানি যে আসলে ওখানে গেলে কি পাবো কি পাওয়া যাবে না? এটা কি শুধু সনদপত্র, চারিত্রিক সনদপত্র এটার মধ্যেই সীমাবদ্ধ, নাকি আরো অনেক বিষয় এখানে সম্পৃক্ত? আমরা অনেক বিষয়ে সম্পৃক্ত, কারণ মনে করেন যে আমাদের মেন সেক্টর হয়েছে বাংলাদেশ যেহেতু ডিজিটাল হচ্ছে, এখন আমরা আমাদের উপজেলাকে ডিজিটাল বানার জন্য আমরা একজন সৎ এবং যোগ্য, যেমন আমরা এর আগে নির্বাচন করেছি আওয়ামী লীগ ম্যান্ডেট পেয়ে মনে করেন আমরা মন্ত্রী পেয়েছি, এখন আমরা ওই ম্যান্ডেটে এবার মনে করেন আমরা দলীয় মনোনয়ন নিয়ে আমরা এমন একজন ব্যক্তিকে আমরা এবার মনে করেন যে আমাদের ইয়েতে বসাবো যে আমাদের কাজগুলো করতে পারবে। আমরা এই আশা প্রত্যাশা করি যে জনসাধারণের কাছে আমরা এটা চাবো যে ভালো একজন লোককে আমরা এখানে উপজেলা পরিষদে বসাইতে চাই আর কি, এটাই আমার আশা। একটা নির্বাচনের মাধ্যমেই তো আসলে জয়ী হবেন, কে হবেন এটা তো বলা আগে থেকেই অসম্ভব হয়ে দাঁড়ায়। তো এই ক্ষেত্রে এই যে কি কি ধরনের কাজগুলো আপনার এলাকায় হওয়া উচিত, যেগুলো আসলে উপজেলা পরিষদ থেকে হয়ে থাকে? বিভিন্ন ইউনিয়নের বরাদ্দগুলো দেয়া হয়, বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকাণ্ডগুলো যে চলে, এটি কি কেমন দেখেন? উন্নয়নটা কেমন হয়েছে আসলে? না, উন্নয়ন মনে করেন যে দলীয় যদি কোনো সরকার থাকে দলীয়ভাবে উন্নয়নগুলো হয়, যেমন আমরা বিগত সরকারের আমলে আমরা দলীয় উন্নয়ন কিছু পেয়েছি, যেমন রাস্তাঘাট, কালভার্ট, স্কুল, কলেজ এগুলো আমরা পেয়েছি। এবং মনে করেন যে বর্তমান যে আমাদের সরকার আছে আওয়ামী লীগ সরকার সেহেতু আমরা আগামীতে ইনশাল্লাহ এর বেশি আমরা আশা করি আমরা উন্নয়ন পাবো। আসবো আপনার কাছে আবার। আমি আর একজন এখানে আছেন, আপনি আসলে আমরা খুব সাধারণ মানুষের কথাগুলো তুলে ধরতে চাই। আপনি উপজেলা পরিষদ নিয়ে আপনার আশা প্রত্যাশাটা কি? ভালো, মোটামুটি খুব ভালো। তো আমরা উপজেলা নির্বাচনে মোটামুটি যারা কাজ করতে পারে তাদেরকেই নির্বাচিত করব। আর এর আগেও উপজেলা নির্বাচন ছিল, মাহবুব মিয়া উনি যথেষ্ট ভালো কাজ করিয়ে গেছেন এই এলাকায়, উন্নয়নমূলক কাজ করলেন দলীয়ভাবে, উনি মোটামুটি কাজ ভালো করেন। আচ্ছা, আর একটা বিষয় সেটি হচ্ছে যে এক সময় কিন্তু আমরা যে বিষয়টি আসলে সবটা বারবারই উঠে এসেছে যে আগে উপজেলা পরিষদে যে আইনি বিকেন্দ্রীকরণের যে কারণে সেখানে কিন্তু উপজেলা আদালত ছিল এবং উপজেলাতেই মানুষ বিচারের ব্যবস্থা পেত, যেটি কিন্তু একটা সময় উঠে গেছে। সেটি ফিরিয়ে আনার ক্ষেত্রে কিন্তু মানে প্রবল একটি দাবি রয়েছে। আমি আপনার কাছে আর একটু জানতে চাই, এই যে উপজেলা পরিষদের সংশ্লিষ্ট থাকে আপনার আইনি আদালতগুলো, এটা এখন নাই, এই বিষয়টিকে কিভাবে দেখেন? যেহেতু মনে করেন যে এখন ওইটা নাই, আমরা চাচ্ছি যে আগামীতে যেন ওইটা চালু হয়। হ্যাঁ, সরকারের কাছে আমাদের প্রত্যাশা যে লোকটাকে আমরা নিয়ে আসব, যোগ্য ব্যক্তিকে নিয়ে আসবো, তারা যেন এই সমস্ত কাজগুলো আমাদের আইনি সহযোগিতাটা আমরা যেন এখানেই পাই, আমাদের যেমন উপজেলার মাধ্যমে ইউনিয়ন পরিষদের যেন আমরা পাই, এটাই আমরা আশা করব। আমরা দেখেছি যে আসলে ইউনিয়ন পর্যায়েও কিন্তু গ্রাম আদালতগুলো থাকে, সেখানে ছোটোখাটো আসলে পারিবারিক যেসব বিরোধ আছে, ছোটোখাটো বিরোধ, সেগুলো কি নিষ্পত্তি করা সম্ভব হয়? হয়তো একটি ঘটনাকে আদালত পর্যন্ত গড়াতে না দেওয়া ফলে মামলা জট কমে যায়। তো একইভাবে উপজেলা যে আদালত সেটি চালুর ব্যাপারে আপনি কি বলবেন? উপজেলার যে সমস্ত আদালত আছে আমাদের গ্রাম পর্যায়ে ইউনিয়ন পরিষদে এই আদালত কিন্তু এখনও বহাল আছেই, এবং যাতে আরও ভালোভাবে এটাকে করা যায় সে ব্যাপারে আমরা এবারে আশা প্রত্যাশা করি যে আমরা এবার সঠিক নির্বাচনের মাধ্যমে এটা পাবো। আসলে অনেকগুলো প্রত্যাশাই থাকে। আর একটু জানতে চাই, মানে বিভিন্ন আমাদের উন্নয়নের যে ধারাটা সেটি কিন্তু নানানভাবেই আসে। আমরা জানি যে প্রধানমন্ত্রী এবার একটি ঘোষণা দিয়েছেন যে তিনি শহরের গ্রামকে শহরে পরিণত করতে চায়। তো এই ক্ষেত্রে কি উপজেলা পরিষদ থেকে কোনো সহযোগিতা বা অনেক বেশি কার্যকর হতে পারে কিনা এই উপজেলা পরিষদ, এই বিষয়টি জানতে চাই। কার্যকর হতে পারে, কিন্তু আমাদের এখানে যেহেতু আমরা কৃষি প্রধান দেশ, আমরা যদি মনে করেন যে কৃষকের উপর যদি আমরা কিছু করি, সরকারকে আমরা মনে করেন যে এই কৃষকের জন্য যদি মনে করেন যে সার, ওষুধ, বীজ এগুলো যদি আমরা সঠিকভাবে, যেমন এবারে যে একটা ব্যবস্থা, যেমন মানে ধান আবাদ করে কৃষক। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আসলে এতক্ষণ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি, হয়তো এই আলোচনাগুলো বিক্ষিপ্ত আলোচনা, কিন্তু তারপরে এই নির্বাচনকে কেন্দ্র করেই সাধারণ মানুষের এই কথাগুলো উঠে এসেছে। সবটা ফিরছি আপনার কাছে।
উপজেলা নির্বাচন নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা ও ভাবনার খবর জানাতে রংপুরের পীরগঞ্জ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার রতন সরকার। টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা এই 12 কিলোমিটার পথ পাড়ি দিতে 12 মাসই দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। আর গাজীপুরবাসীর জন্য যেন গলার কাটা এই মহাসড়ক। একদিকে নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট প্রকল্প, অন্যদিকে খানাখন্দ, সব মিলিয়ে যানজট আর ধুলায় অতিষ্ঠ জনজীবন। এ পরিস্থিতিতে খোদ মেয়রও নিজের অসহায়ত্বের কথা বললেন। ঠিকাদার প্রতিষ্ঠানের অবহেলার কথা স্বীকার করেও প্রকল্প পরিচালকের দাবি, দুর্ভোগ এখন কমে এসেছে। রাশেদ লিমনের রিপোর্ট। টঙ্গী থেকে গাজীপুর 12 কিলোমিটারের এই পথ পাড়ি দিতে 30 থেকে 40 মিনিট সময় লাগার কথা থাকলেও এখন লাগছে কমপক্ষে 2 থেকে আড়াই ঘন্টা, কখনো কখনো 3 থেকে 4 ঘন্টাও লেগে যায়। একসময় অবৈধ দখলে রাস্তা সরু থাকার কারণে যানজট হলেও এখনকার বিষয়টি উন্নয়নের বিড়ম্বনা। এজন্য ঠিকাদার প্রতিষ্ঠানের উদাসীনতাকেই দুষছেন এ পথে চলাচলকারীরা। 10 মিনিটের রাস্তায় আমরা 3 ঘন্টা আছি, রাস্তা জ্যামের কারণে আমরা গাড়ি চালাতে পারতেছি না। এখান থেকে এয়ারপোর্ট যেতে 1 ঘন্টা টাইম লাগে, এর ভিতরে আমরা এখন 5 ঘন্টা যেতে পারি না। আগে 3 ট্রিপ চালাতে পারতাম, এখন 1 ট্রিপ 2 ট্রিপ এরপর হয় না। এছাড়া বিড়ম্বনায় আছেন গাজীপুর নগরবাসীও। ধুলায় বিবর্ণ এখন মহাসড়কের আশেপাশ এলাকা। স্বাস্থ্য ঝুঁকি তো আছেই, সেই সঙ্গে প্রকল্প এলাকায় চলাচলের বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় ভোগান্তি এখন তাদের নিয়তি। এখানে জীবনের ঝুঁকি আছে, তারপর বাচ্চা কাচ্চা, মহিলা, এরা তো আরো সমস্যা। নগরবাসী কিংবা এই পথে চলাচলকারীদের এমন দশায় অস্বস্তিতে স্থানীয় মেয়রও। মাত্র 19 কিলো রাস্তা, যেখানে 15 মিনিট সময় লাগার কথা, এখানে প্রায় 3-4 ঘন্টার সময় আপ ডাউনে চলে যায়। আমরা চিঠি দিয়েছি, যোগাযোগ করেছি, তারা শুধু মুখেই বলে, তো বাস্তবে আমরা কাজটার কোনো সম্পূর্ণ দেখতে পাচ্ছি না। যদিও প্রকল্প পরিচালকের দাবি, দুর্ভোগ আগের চেয়ে কমে এসেছে। এই ভোগান্তি আমি নতুন বলবো না, এবং এই ভোগান্তি নিরসনের জন্যই আমরা কাজ করতেছি। আমাদের ঠিকাদারের অবশ্যই দুর্বলতা আছে, আমি এটা সম্পূর্ণ অস্বীকার করি না। 2020 সালের জুন নাগাদ গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের কাজ শেষ হবে বলেও জানান তিনি। রাশেদ লিমন, সময় সংবাদ, গাজীপুর। জনপদের সময় আরও থাকছে। মাছের পর্যাপ্ত দাম না পাওয়ায় লোকসানের মুখে ময়মনসিংহের খামারিরা। সরকারি নজরদারির দাবি, বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের পরামর্শ। আবারও উপজেলা নির্বাচন প্রসঙ্গ। বাগেরহাটের ফকিরহাট উপজেলা নির্বাচন সামনে রেখে বাড়ির আঙিনা থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত সবখানেই চলছে আলোচনা। এ উপজেলাকে জলাবদ্ধতা মুক্ত করতে ভৈরব নদী খনন, বেকার যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি, শিক্ষার মান উন্নয়ন ও সড়ক সংস্কার করবে এমন প্রার্থীকেই নির্বাচিত করতে চান ভোটাররা। চেয়ারম্যান চাই যে দেশে উন্নয়ন ভালো করতে পারে, সেই চেয়ারম্যানে আমরা প্রয়োজন। নদীতে বর্ষার সময় অনেক দুর্ভোগে পথ এবং এলাকা তলিয়ে যায়। এই নদী যে খনন করতে পারবে তাকে আমরা ইনশাল্লাহ নির্বাচিত করব। আমাদের এই জায়গায় নদী খননের দরকার আছে। বৃষ্টি হলে আপনার তলায় যায় এলাকা, মানে বাসায় পানি হয়ে যায়, আঁটু পানি হয়ে যায়, কিন্তু ওই পানিটা সরানোর কোনো জায়গা নেই। আমাকে নদী খননটাই দরকার। আমি এমন লোকটাই ভোট দেবো। রাস্তাঘাট যে উন্নয়ন তো করবে, যে উন্নয়নের দিকে অগ্রসর হবে, আগে বাড়াবে, দেশকে আগে বাড়াবে, তাদের আমরা প্রার্থী দিয়ে ভোট দেবো। তাদের একজন সৎ, যোগ্য, শিক্ষিত, যে শিক্ষার মান উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখবে এমন একজন প্রার্থীকে চাই। এলাকার উন্নয়নমূলক কাজ করতে পারে এরকম প্রার্থী চাই। মাদক বিরোধী সমাজ নিয়ে কাজ করবেন, আমরা এই জাতীয় উপজেলা চেয়ারম্যান চাই। উপজেলা নির্বাচন নিয়ে সাধারণ মানুষের ভাবনা জানাতে বাগেরহাটের ফকিরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। স্বপ্না, উপজেলা নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে আমি রয়েছি বাগেরহাটের ফকিরহাট উপজেলায়। আপনারা জানেন যে নির্বাচনী তফসিল কয়েকদিনের মধ্যেই ঘোষিত হবে এবং নির্বাচনী তফসিল অনুযায়ী মার্চে নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। ওই উপজেলা নির্বাচনকে ঘিরে কিন্তু এই উপজেলাতে সাধারণ মানুষের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। পাশাপাশি প্রার্থীরাও কিন্তু তাদের অবস্থান পোক্ত করতে তারা ছুটছেন বিভিন্ন জায়গায়। তো আমরা এই মুহূর্তে আমাদের মাঝে যে অতিথিরা উপস্থিত রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো। শুরুতেই আমরা চলে যাব, আপনার কাছে আসতে চাই যে উপজেলা নির্বাচন তো আসন্ন এবং এই নির্বাচনকে ঘিরে কিন্তু যে সাধারণ মানুষের মধ্যে যে আগ্রহ সৃষ্টি হয়েছে, এই উপজেলার অবস্থাটা কি আমাদেরকে একটু জানান। ধন্যবাদ আপনাকে। মূলত ফকিরহাট একটি ঐতিহ্য এবং সমৃদ্ধশালী এলাকা। এই এলাকার জনগণ শিক্ষিত, সেই হিসাবে আমরা আগামীতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই, এমন একজন উপজেলা পরিষদের চেয়ারম্যান চাই
যিনি এলাকার সন্ত্রাস, মাদক এবং এলাকার বিশেষ করে এলাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জলাবদ্ধতা, ভৈরব নদী খনন এবং ছোট শাখা প্রশাখা কিছু খাল আছে যেগুলো জবরদখল হয়ে আছে, এই খালগুলো দখলমুক্ত করা, এবং যিনি এই উপজেলার জনগণের কাছে যিনি জবাবদিহিতা করবেন, জনগণ তার কাছে তার সুখ দুঃখে সাথী হতে পারবেন, এমন একজন জনপ্রতিনিধি আমরা মূলত চাই। আর বিশেষ করে উপজেলা পর্যায়ের যে কাজগুলো, যে প্রকল্পগুলো হাতে নেওয়া হয়, এই প্রকল্প সম্পর্কে জনপদের উপজেলার জনগণ সাধারণত অবহিত থাকে না। তা আমি আশা করব এমন একজন উপজেলা পরিষদের চেয়ারম্যান এই উপজেলায় আসুক, তিনি যেন যে উপজেলায় যে সমস্ত কর্মকাণ্ড জনগণের কল্যাণার্থে তিনি গ্রহণ করবেন, এই প্রকল্পগুলো যেন জনগণ জানতে পারে যে এই উপজেলার এই অর্থগুলো কোন কোন খাতে ব্যয় হয়, কিভাবে ব্যয় হয়, সেই বিষয়গুলো যদি জনগণের মাঝে উন্মুক্ত করা হয় তাহলে আমার মনে হয় ভালো হয়। আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই। ধন্যবাদ আপনাকে। আমরা একটু আপনার কাছে আসব। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে যারা নির্বাচিত হন, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন, তারা নারীদের জন্য যে কর্মসূচি গ্রহণ করার যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলো কি বিগত দিনে তারা আসলে গ্রহণ করতে পেরেছে কিনা, বা আগামীতে তারা কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করবে বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আগামীতে যে ব্যক্তি উপজেলা নির্বাচনী হবেন তার সে সঠিক সে ন্যায় এবং সচেতন শিক্ষিত হতে হবে এবং জনগণের প্রতি তার আস্থাভাজন থাকতে হবে, যাতে নারীরা অশিক্ষায় না ভোগে এবং দরিদ্রতায় না ভোগে, তার সুব্যবস্থা করে দেওয়া নারীদের, এবং নারীরা যাতে নারীরা যাতে আক্রান্ত না হয়, সহিংসতার আক্রান্ত না হয়, সেদিকে তার সজাগ দৃষ্টি রাখতে হবে এবং নারী উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণের এলাকা সৃষ্টি করতে হবে। এটাই আমার আগামী চেয়ারম্যানের কাছে প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। আমরা একটু আসতে চাই, আমাদের মাঝে একজন শিক্ষিকা উপস্থিত আছেন। এখানকার উপজেলার নারী শিক্ষার যে বিষয়গুলো রয়েছে, এই উপজেলার চেয়ারম্যান যারা নির্বাচিত হবেন বা জনপ্রতিনিধি যারা আসবেন, তাদের কাছে আপনার কি ধরনের প্রত্যাশা রয়েছে, বা বিগত দিনে আপনার সে প্রত্যাশাটা পূরণ হয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। অবশ্যই প্রত্যাশা থাকবে, যিনি প্রতিনিধি হবেন জনগণেরই সমস্যা দেখার জন্যই তিনি প্রতিনিধি নির্বাচিত হবেন। তেনাকে এমন নির্বাচিত করতে হবে, এমন লোক নির্বাচিত হবেন যিনি সবার কাছে সমানভাবে যাবেন, কোনো রাজনীতির সীমাবদ্ধতায় তিনি থাকবেন না, তিনি থাকবেন উন্মুক্ত, সবার মানুষ হিসেবে তিনি পরিচিত থাকবেন, সবার গ্রহণযোগ্যতা থাকবে, নির্বাচনের পরে যেন তার দাম্ভিকতা না আসে এমনই একটা লোক থাকবে, এবং সমাজে উপেক্ষিত শুধু নারী নয়, পুরুষও উপেক্ষিত আছে, যুব সম্প্রদায় যাতে খারাপের দিকে না যায়, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে, তাদের লেখাপড়ার পাশাপাশি তাদেরকে নৈতিকতার শিক্ষা দিতে হবে। নারীরা যাতে বিশেষ করে 10ম শ্রেণী পড়ার পরেই তারা ঝুঁকে যায়, বাবা মা বোঝা মনে করে তাদেরকে বিবাহ দিয়ে দেয়, বাল্য বিবাহ, এটা রোধ করতে হবে এবং তাদের বোঝা মনে না করে তাদের বাবা মাকে বলতে হবে যে আর্থিক সহায়তা দান যাতে সরকারি পর্যায়ে তারা পায়, এটার ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে সুনিশ্চিত করতে হবে যে তোমরাও কর্মস্থলে গিয়ে দেশের উন্নয়নে অংশগ্রহণ করতে পারবে, শুধু ঘরে নয়, বাইরেও তোমাদের কর্মস্থল আছে, সেখানেও তোমাদের কিছু কাজ করতে হবে। তারপরে আশেপাশে সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখতে হবে। আমি যে স্কুলে চাকরি করি সেখানে রুমের এত স্বল্পতা যে আমি ঠিকমতো ছেলে মেয়েদের নিয়ে ক্লাস করার সংকুলন হয় না, পাঠ ক্লাসগুলো নেওয়া যায় না। আমি চাইবো যে ইনি প্রতিটা, আমার বিদ্যালয় না, প্রতিটা বিদ্যালয় শিক্ষাঙ্গনে গিয়ে এগুলোর সুযোগ সুবিধা কে কি পাবে, পাওয়ার মতো তাদেরকে সেই সুযোগ সুবিধাটা দিতে হবে। ধন্যবাদ আপনাকে। আবার আপনার কাছে আসবো। আমরা একজন তরুণ ব্যবসায়ী আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি আপনার কাছে যেটি জানতে চাই যে এই উপজেলাতে নানামুখী সমস্যা রয়েছে, সম্ভাবনা রয়েছে, তো আপনার দৃষ্টিতে যেগুলো উপজেলা চেয়ারম্যান যারা নির্বাচিত হবেন বা জনপ্রতিনিধি যারা হবেন, তাদের কাছে আপনি কি কি এই প্রত্যাশা করেন তাদের কাছে? ধন্যবাদ আপনাকে।
যেহেতু এটা এই উপজেলার উপর থেকে 35 কিলোমিটার হাইওয়ে রোড আছে, সম্ভাবনামূলক এলাকা, যে এখানে আপনার রাস্তার দুই পাশে যদি শিল্প কারখানা, যে উপজেলার চেয়ারম্যান হয়ে আসবেন তিনি যদি সেদিকে নজর দেন, যেহেতু এলাকায় শিক্ষিত বেকারের সংখ্যা খুব বেশি, ছেলে মেয়ে উভয়, যদি এই ধরনের কোনো শিল্প কারখানা বা যেহেতু মোংলা সাইডে পার্শ্ববর্তী এলাকা, যদি এই ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করেন তাহলে হয়তো বা এই এলাকার বেকারত্ব দূর হবে। আর বিশেষ করে যেহেতু হাইওয়ে রোড, এখান থেকে মাদক ঢাকা বা বিভিন্ন জায়গায় যে থাকে, এখানে একটা চেকপোস্টের খুব প্রয়োজন, যেটা এটা তো না করার ফলে এখানে মনে করেন কি মাদকগুলো এখান থেকেই যাচ্ছে, আবার এখানে থাকতেছে, যার কারণে যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। তার থেকে আরও একটা সমস্যা রয়েছে, এখানে এই উপজেলায় একটা সাইডে প্রায় 2 লক্ষ লোকের বসবাস, এখানে একটা ভৈরব নদী আছে, একটা মৃতপ্রায়। এখানে আপনাদের এই 2 লক্ষ লোক বর্ষা শুরুতেই প্রতিটা বাসায় প্রায় হাঁটু থেকে মাজা পানি অবস্থা হয়ে যায়। সেখানে তাদের অবস্থান নিতে দূরে রাস্তায় আপনার টোপলা নিয়ে এবং তাদের খাবার দাবার নিয়ে সেভাবে থাকা, এখানে প্রায় 3 থেকে 4 মাস। এখন এই যে চেয়ারম্যান আসবে তার কাছে আমাদের পক্ষ থেকে, ব্যবসায়ী পক্ষ থেকে সবার দাবি যে অন্তত এই, যেহেতু এটা শিল্প এলাকা জোন হিসেবে মনে হয় সে দ্রুতই গণ্য হবে, যেহেতু এখানে ব্যাপক উন্নয়ন হচ্ছে, বর্তমান সরকার সেই উন্নয়ন দিকে যেহেতু খেয়াল দিচ্ছে, এতে আমরা এই উপজেলায় চাবো যে আপনার শিল্প কারখানা এবং ভৈরব নদীর দ্রুত খনন হয়, এই বিষয়ে আমরা দাবি যাবো যে উপজেলা চেয়ারম্যানের কাছে যিনি হবেন তিনি যাতে এই বিষয়টা খুব সুনজর দেন। ধন্যবাদ আপনাকে। আমরা আবারও একজন নারীর কাছে আসব। আপনি এই এলাকায় বসবাস করেন এবং এই উপজেলাতে নারীদের যে সমস্যাগুলো রয়েছে এইগুলো আসলে কি কি রয়েছে, এগুলো আমাদেরকে একটু জানান। ধন্যবাদ আপনাকে। নারীদের সমস্যা রয়েছে, নারীদের বাল্য বিবাহ, নারীরা যৌতুক প্রথা, তারপরে নারীদের যেমন গরিব অসহায় অনেক নারীরা আছে, তারা হাসপাতাল এলাকাগুলো গেলে সুচিকিৎসা পায় না। কেন পায় না? সবসময় যেখানে ডাক্তার থাকার কথা সেখানে 10টাতে 1টা পর্যন্ত ডাক্তার থাকে, এটা নিয়মিত। কিন্তু এইখানে যে একটা মডেল থানা, ফকিরহাট একটা মডেল থানা, এবং সেই মডেল থানা উপলক্ষে এবং সেভাবে একটা মডেল হাসপাতালের প্রয়োজন আছে। এবং আমরা চাই যে আগামী যে প্রতিনিধি হবে তাদের কাছে যে মডেল হাসপাতাল যেন করার চেষ্টা করে, এবং সচেতনভাবে যারা নার্স ডাক্তার তারা যেন সবসময় থাকে এবং সবসময় শিক্ষার চিকিৎসার সুব্যবস্থা থাকে, এটাই আমার তাদের কাছে প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। সংক্ষেপে আপনার কাছে একটু আসবো, সেটা হচ্ছে ভৈরব নদীর এখানকার যে খননের একটা বিষয় উঠে এসেছে এবং এই সমস্যাটা আসলে কিভাবে উপজেলা চেয়ারম্যান এই কাজে সহায়তা করতে পারে বলে মনে করছেন? মূলত এই এলাকার যে প্রকল্পগুলো হাতে নেওয়া হয়, এই এলাকার যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো মূলত উনি এখানকার স্থানে যিনি এমপি মহোদয় আছেন, উনি তার সাথে যোগাযোগ করেই মূলত এই প্রকল্পগুলো এখানে আনা উচিত বলে আমরা মনে করি। এবং এখানকার আপনি হয়তো বা জানেন যে আমাদের এখানকার সংসদ জনাব শেখ হেলালুদ্দিন, উনি এখানের এমপি, এই জন্য এবং যারা এখানে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আসবেন, হ্যাঁ, তাদের সাথে তার একটা ভালো সম্পর্ক আছে। তারা যারা প্রার্থী হচ্ছেন, ইনারা যদি একটু চেষ্টা করেন তাহলে আমি মনে করি যে এই বর্ষা মৌসুমের আগেই এই ভৈরব নদীটি খনন হয়ে যাবে, এই প্রত্যাশাটা আমরা সকলের কাছে করি। ধন্যবাদ আপনাকে। স্বপ্না, আপনারা শুনছিলেন আমাদের মাঝে যে 4 জন অতিথি আমাদের মাঝে কথা বললেন, তারা এই এলাকার নানামুখী সমস্যাগুলো তুলে ধরলেন এবং এই সমস্যাগুলো যারা আগামীতে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হবেন তাদের কাছে এই প্রত্যাশাগুলো তারা রেখে গেলেন। তো এই ছিল আমার কাছে বাগেরহাটের ফকিরহাট উপজেলা থেকে নির্বাচনী আলোচনার সর্বশেষ। স্বপ্না। বাগেরহাটের ফকিরহাট উপজেলা থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন তরিকুল ইসলাম। তার মাধ্যমে জানছিলাম উপজেলা নির্বাচন নিয়ে সাধারণ মানুষের নানা ভাবনার কথা। বরগুনায় জেলা প্রশাসকের দোহাই দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে ভরাট করছে নির্মাণাধীন একটি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র। এতে হুমকিতে পড়ছে বরগুনার নতুন সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র শুভসন্ধ্যা। তবে জেলা প্রশাসকের দাবি কোনো অনুমতি দেননি তিনি। বিস্তারিত এম এ আজিমের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন রিপন মালি।
সমুদ্র পার জুড়ে সবুজে ঘেরা ঝাউবন আর সাথেই বিস্তীর্ণ বেলাভূমি। বরগুনার তালতলী উপজেলার শুভ সন্ধ্যা নামের প্রকৃতির এই অপরূপ মনোমুগ্ধকর পর্যটন কেন্দ্রটিতে কেবলমাত্র আসতে শুরু করেছে পর্যটকরা। এরই মধ্যে এখানে হাজির হয়েছে দানব আকৃতির এই ড্রেজারটি। পর্যটন কেন্দ্রটির খুব কাছ থেকেই কাটছে বালু, আর সেই বালু নিয়ে ভরাট করা হচ্ছে উপজেলার খোট্টারচর এলাকায় একটি বেসরকারি নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রের স্থান। একরের পর একর জমিতে চলছে বালু ভরাটের কাজ। স্থানীয়রা ও সচেতন মহল বলছে প্রায় 1 মাস ধরে বালু উত্তোলন করায় দেবে গেছে সমুদ্র পাড়টি। এমন অবস্থা চলতে থাকলে শিগগিরই শুরু হবে ভাঙন। সবচেয়ে বড় সৌন্দর্য হলো সি বিচ, সেই সমুদ্র সৈকতটায় এখন ডেবে যাচ্ছে বালু উত্তোলনের কারণে। অনেক দিন পর্যন্ত আমরা বলছি ওখানে গিয়েছি, কিন্তু আর কোনো পদক্ষেপ নিচ্ছে না। যারা এই পর্যটন কেন্দ্রটিকে ধ্বংস করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। তবে প্রতিষ্ঠানটির মিডিয়ার দায়িত্বে থাকা ব্যবস্থাপকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান অবৈধভাবে নয়, জেলা প্রশাসকের অনুমতি নিয়েই বালু উত্তোলন করা হচ্ছে। জেলা প্রশাসন এটাতে টেক কেয়ার করতেছে। আমরা নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য অলওয়েজ 1.20 কিলোমিটারের বাইর থেকে বালু উত্তোলন করা হচ্ছে, যাতে কিনা শুভ সন্ধ্যা বীজ ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে জেলা প্রশাসক বলছেন তার নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে কোম্পানিটি। সমুদ্রের বালিতে আমার অনুমতি দেওয়ার অবকাশই নেই, সুতরাং এরকম কোনো কিছু বলে থাকলে তারা বিভ্রান্ত ছড়াচ্ছেন। আমরা এই বিষয়টা আপনি বললেন, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। 307 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য বর্তমানে 100 একর জমিতে বালু ভরাটের কাজ চলছে। পরবর্তীতে আরও 200 একর জমিতে বালু ভরাট করা হবে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। নারায়ণগঞ্জে 2 বোনকে গণধর্ষণের মামলায় 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বিকেলে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শাহিনুদ্দিন এই রায় দেন। একই সঙ্গে প্রত্যেককে 1 লাখ টাকা করে জরিমানা করা হয়। মামলা সূত্রে জানা যায় 2010 সালের 28শে মে সোনারগাঁওয়ে চাচার বাড়িতে বেড়াতে আসেন 2 বোন। এ সময় তাদের একটি বাগানে তুলে নিয়ে ধর্ষণ করে শাহ আলম, খোকন, এমদাদ, ইকবাল, জিয়া ও নুরুল ইসলাম। এ ঘটনায় নির্যাতিতা 2 বোন বাদী হয়ে 6 জনকে আসামি করে সোনারগাঁও থানায় একটি মামলা করেন। পরে অভিযান চালিয়ে শাহ আলমকে গ্রেফতার করে পুলিশ। বাকি আসামিরা এখনও পলাতক রয়েছে। দোষ প্রমাণ না হওয়ায় নুরুল ইসলামকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দুপক্ষের সমান সুযোগের দাবি মানতে বিশ্ব ইজতেমা 1 দিন বাড়িয়ে 4 দিন করার সিদ্ধান্ত। সমঝোতার মাধ্যমে হবে আখিরি মোনাজাত, প্রত্যাশা সরকারের। বুড়িগঙ্গা দখলমুক্ত করতে সপ্তাহে 3 দিন চলবে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। কর্ণফুলী দুপারে দ্বিতীয় দিনে গুড়িয়ে দেওয়া হলো 1/2 শতাধিক অবৈধ স্থাপনা। দ্রুত মামলা নিষ্পত্তিতে পুলিশকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। বললেন, দায়িত্ব পালনের সময় বাহিনীর সদস্যদের আচরণের বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এবং বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের কাজে যাত্রীদের দুঃস্বপ্নে পরিণত টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা। অসহায় মেয়র, ঠিকাদার প্রতিষ্ঠানের উদাসীনতাকে দুষছে সব পক্ষ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গেই থাকুন সময়ের।